টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। অনেক অনেক শুভেচ্ছা। শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস। সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আজকে আমরা পেয়েছি আমাদের সাথে অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক, যেহেতু আমরা একজন অ্যাটর্নি পেয়েছি, আমরা কথা বলবো আইন বিষয়ে, অভিবাসন সংক্রান্ত এবং সুস্পষ্ট একটি বিষয় নিয়ে। যেহেতু অ্যাটর্নি মঈন চৌধুরী অ্যাক্সিডেন্ট কেসের জন্য তিনি আমি বলবো স্বীকৃত, সে কারণে আমরা আজকে একটি বিষয়ের উপর জোর দিতে চাই, সেটি হচ্ছে কাগজপত্রবিহীন অভিবাসীদের দুর্ঘটনায় ক্ষতিপূরণ। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে তার আগে কিছু নিউজের যে তথ্য, গণমাধ্যমের যে বিভিন্ন তথ্য, সেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেটি বেকার ভাতা, LWA কিংবা স্টিমুলাস প্যাকেজ নিয়ে। যেমন স্পিকার ন্যান্সি পেলোসি কিন্তু এরই মধ্যে ঘোষণা দিয়েছেন $2.2 ট্রিলিয়ন নিচে কোনো বিল হলে তিনি সেটাতে সম্মতি দিবেন না। এটি তিনি কথা বলেছেন ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মিউনিশনের সাথে ফোনে আলাপের সময়। কিন্তু আমরা জানি মঙ্গলবার যে বিলটি আনা হয়েছে দুই দলের পক্ষ থেকে, সেটি হচ্ছে 1.52 ট্রিলিয়ন, অর্থাৎ সমঝোতা এখনো চলছে। তবে আসার কথা শুনিয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ। তিনি বলেছেন 1 সপ্তাহ অথবা 10 দিনের মধ্যে একটি সমঝোতায় আসা সম্ভব, যদি সবাই রাজি হয়। এবং আমরা জানি যে বাজেট অধিবেশন 30 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ বাজেটের এই অধিবেশনের আগেই এই সময়ে সবাই চাচ্ছেন একটি সমঝোতায় বিল আনার। আর আপনারা যদি সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণগুলো করেন, যেহেতু 3 নভেম্বর নির্বাচন, তো নির্বাচনের আগে ডেমোক্রেটিক হোক কিংবা রিপাবলিকান হোক, দুই দল থেকেই কিন্তু চাইবে দ্বিতীয় উদ্দীপনা চেয়ে কিংবা বেকার ভাতার এই বিষয়টির সুরাহা করতে। আমরা এসব বিষয় নিয়ে, যেদিন আমাদের মাঝে সিপিএ থাকবেন, আমরা আগামীকাল এবং তারপরেও হচ্ছে সোমবার মঙ্গলবার বিস্তারিত আলোচনা করব। তবে যেহেতু অ্যাটর্নি আছেন, আমরা কথা বলতে চাই, যে শুরুই করতে চাই যে কাগজপত্রবিহীন যারা আমরা অভিবাসী আছি, আমরা অনেক সময় অনিশ্চয়তায় থাকি কোনো দুর্ঘটনা ঘটলে, সেটি গাড়ি দুর্ঘটনা হোক কিংবা যে কোনো অ্যাক্সিডেন্ট কেস হোক। তো আমরা যারা কাগজপত্র নেই, তারা কি কোনো ধরনের ক্ষতিপূরণ পাবো কিনা কিংবা আইনি সহায়তা পাবো কিনা? অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি 20 বছর যাবৎ এই ধরনের প্র্যাকটিস করে আসছি। আমার অতীতে আমার ক্লায়েন্টদের জন্য, আপনার অ্যাডের মতোই বলতে চাচ্ছি, মিলিয়ন আদায় করে দিয়েছি, এখনও দিচ্ছি। আমেরিকায় 50টা স্টেটসের মধ্যে ডিফারেন্ট ল এক্সিস্ট করে। সব স্টেটের ল একরকম না, স্টেট লগুলা। আপনারা যদি কারো কাগজপত্র, এখানে বৈধ কাগজপত্র না থাকে, ইমিগ্রান্ট সবাই এখানে বৈধ, কিন্তু যদি আনডকুমেন্টেড, যাদের প্রপার ডকুমেন্ট নাই, ওয়ার্ক পারমিট নাই, অথবা তাদের গ্রিন কার্ড নাই কিন্তু পাসপোর্ট এক্সপায়ার্ড হয়ে গেছে, এইরকম হলেও কেউ যেন দুর্ঘটনার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হয়। এটা কোনো ধরনের ল এইরকম নাই যে তারা কোনো ক্ষতিপূরণ পাবে না। যে কোনো স্টেটে যদি দুর্ঘটনায় কেউ আহত হয়, প্রথমেই উচিত তাকে 911 কল দেওয়া এবং অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা এবং পুলিশের আসা পর্যন্ত অপেক্ষা করা। পুলিশ আসলে অথবা কোনো একটা ইনফরমেশন দিয়ে যাওয়া, পুলিশ যেন তাকে হসপিটালে গিয়ে যোগাযোগ করতে পারে। পুলিশ রিপোর্টটা খুবই ইম্পর্টেন্ট, অথবা এক্সচেঞ্জ ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখবেন অনেক সময় হসপিটালে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে লোকজন এসে হসপিটালে বেবি ডেলিভারি হয়। তারাও যদি মনে করে যে ডাক্তারের ভুলের কারণে পরবর্তীতে এই বাচ্চার কোনো ধরনের ক্ষতি হয়ে থাকে, নার্ভ ড্যামেজ, ব্রেন ড্যামেজ অথবা কোনো ধরনের অঙ্গহানি হয়ে থাকে, তারাও কিন্তু সুনির্দিষ্ট ক্ষতিপূরণ আদায় করতে পারে। এবং এই ক্ষেত্রে তারা যদি প্রপার অ্যাটর্নির সাথে যোগাযোগ করে, উই নো হোয়াট টু ডু, আমরা এগুলো কালেকশন করব। এবং অ্যাক্সিডেন্ট কেসে কেউ কোনো স্টেটের লয়ারই কোনো ধরনের আগে টাকা পয়সা দাবি করবে না, শুধুমাত্র উইন করার পরে এক্সপেন্সটা লয়ারই বহন করে থাকে সবসময়।
আমরা যদি একটু পরিষ্কার ভাষায় অ্যাটর্নি মঈন চৌধুরী একটু জানতে চাই যে আমাদের অনেক সময় আমরা যখন কাগজপত্রবিহীন কেউ যদি থাকে একটু ইতস্তত করি এ কারণে লিগাল একটি স্ট্যাটাসের বিষয় আছে। তো এই দুর্ঘটনার সাথে এই বিষয়টি কি কোনোভাবে আমি বলবো যে কন্ট্রাডিক্টরি তৈরি করে কিনা, কিংবা সমস্যা তৈরি করে কিনা, কিংবা আমরা কি নির্ভয়ে পুলিশের কাছে গিয়ে আমাদের যে অধিকারটি কিংবা আমাদের যে দাবিটি সেটি আমরা চাইতে পারি কিনা? অবশ্যই অবশ্যই পারেন। দুইটা জিনিস মনে রাখতে হবে, ইমিগ্রেশন হচ্ছে ফেডারেল ল এবং অ্যাক্সিডেন্ট কেসগুলো সবসময় স্টেট ল অনুযায়ী হয়ে থাকে। তো স্টেটের অথরিটি কোনো স্টেটে তারা ফেডারেল অথরিটির কাছে ইনফরমেশন দেয় না। আমরা অতীতে অনেক এমনও কেস করেছি যার বিরুদ্ধে অর্ডার অফ ডিপোর্টেশন অলরেডি পেন্ডিং আছে, যার ইমিগ্রেশন ধরলে তাকে ডিপোর্ট করতে পারে এনি টাইম, এরকম লোকের মামলাও করেছে। এবং এমন লোকের মামলা আমরা করছি যারা বর্তমানে আমেরিকাতে থাকে না, কিন্তু চিকিৎসা করার পরে দেশ থেকে চলে গিয়েছে, আসা যাওয়া করতে পারে, ট্যুরিস্ট ভিসা আসছিল, তার কেস আমরা করতে পারছি এবং করছি। এগুলা কোনো সমস্যা হওয়ার কথা না। শুধু আপনারা ভয়ের কোনো কারণ নাই, সৎ সাহস নিয়ে ইনফরমেশনগুলো এক্সচেঞ্জ করবেন এবং আপনারা আপনাদের যার সাথে থাকেন না কেন পুলিশ কল দেবেন এবং ইনফরমেশন এক্সচেঞ্জ করলে পরে পুলিশের ভিত্তিতে এবং ইনজুরির ভিত্তিতে কেস হয়। আবারও বলবো, যদি ইনজিউর্ড না হয়ে থাকেন তাহলে কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা কম। অল ডিপেন্ডস, ক্ষতিপূরণ মানে আপনার আগে ক্ষতি হতে হবে, তারপর আপনি ক্ষতিপূরণ পাবেন। যদি কোনো ক্ষতি না হয় তাহলে আপনি ক্ষতিপূরণ আশা করতে পারেন না। সেটির এবং খুব সুন্দর করে এই তথ্যটি পরিষ্কার করেছেন যে এটির সাথে কাগজপত্র থাকা বা না থাকা সেটি জড়িত না, যেহেতু এটি ফেডারেল ল। আমরা আরেকটি বিষয় জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী, সেটি হচ্ছে প্যান্ডামিকের সময় আমরা দেখেছি করোনার সময়টিতে ভিসা প্রক্রিয়া একরকম স্থবির হয়ে আছে ভিসা দেওয়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি আপডেট তথ্য আছে নতুন করে, সেটি চলমান কতটুকু? ধন্যবাদ। ভিসা প্রক্রিয়া এখনো খুব লিমিটেড। তো ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া, প্রেফারেন্স ছাড়া তারা ভিসা দিচ্ছে না। এবং আপনারা জানেন ডিএনএ টেস্টগুলো খুব বন্ধ ছিল, এখন আস্তে আস্তে খুলতে শুরু করেছে। ডিএনএ টেস্ট সাধারণত এমবেসির মাধ্যমে হয়। তো এখান থেকে ডিএনএ টেস্ট আপনারা করলে, যেটা ভাই বোনের রিলেশনশিপ বা প্যারেন্টসের তারপরে বাচ্চাদের চিলড্রেনের রিলেশনশিপ, ওগুলোর জন্য এখন লিমিটেড তারা খুলতে শুরু করেছে। আর ডিএনএ টেস্টটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা অধিকাংশ কল আমরা পাই এখন যাদের আরএফই আছে, রিকোয়েস্ট ফর এভিডেন্স, খুব লিমিটেড টাইমের মধ্যে চলে আসছে এবং খুব 2-1 মাসের ভিতরে দিতে হবে। তারা ডিএনএ টেস্টটা একটা কাগজ জমা দিতে হয়। তো এই জিনিসটা এখন লিমিটেডভাবে তারা নেবে। তো এই বিষয়ে আপনারা সবসময় সতর্ক থাকবেন যে তবে যে ভিসাটা বন্ধ ছিল এখনো বন্ধই আছে। যে ক্যাটাগরি 4 যেটা F4 এবং F3 এগুলো এখনো বন্ধ আছে। আপনারা সবাই জানেন এটা ডিসেম্বরের 31 তারিখের পরে এটা যথারীতি চলার কথা, যদি কোনো এর ভিতরে যদি চেঞ্জ না হয়, নতুন করে কোনো কিছু না আসে। সিফাত খান প্রশ্ন করেছেন আমাদের আগের প্রসঙ্গে, তিনি প্রশ্ন করেছেন যদি কেউ অ্যাসাইলাম কেসে থাকে, তো তিনি যদি কোনো আল্লাহ না মাফ করুক, সেটি হচ্ছে তিনি যদি দুর্ঘটনার কবলে পড়েন কিংবা কেউ যদি পড়ে, তো সেটির ক্ষেত্রে তিনি কোনো সুবিধা পাবেন নাকি অসুবিধায় পড়বেন কোনো ধরনের যদি সহায়তা নেন? ধন্যবাদ সিফাত খান। দুই ধরনের জিনিস। আপনার অ্যাসাইলামের মতো চলবে এবং অ্যাক্সিডেন্ট কেস যদি কোনো ধরনের দুর্ঘটনায় কেউ আহত হয়ে থাকে অথবা নিহত হয়ে থাকে, তখন তারা ওই হিসাবে চলবে, স্টেট ল অনুযায়ী চলবে। এবং অ্যাসাইলামের মতো চলবে। যদি অ্যাসাইলামে যদি ডিপোর্ট হয়েও যায় তবে এটা আপিল করা যায়। তো এক্ষেত্রে আপনার ভয়ের কিছু নাই। যারা অ্যাসাইলামে আছেন তারা যে কোনো স্টেটে থাকেন না কেন, যদি কোনো ধরনের দুর্ঘটনায় ক্ষতিপূরণ আদায় করতে চান অবশ্যই তারা এই অধিকার আছে। এবং সেই সাথে দর্শক, আমরা ছোট ছোট যে তথ্যগুলো দিচ্ছিলাম অনুষ্ঠানের শুরুতেই আরেকটু তথ্য দিয়ে রাখতে চাই যে অতিরিক্ত বেকার ভাতা যেটি নিউ ইয়র্কের মানুষদের জন্য অনেকেরই আজকে পেয়েছেন, যেটি সরাসরি তাদের ব্যাংকে চলে গেছেন, আর যারা পাননি তাদেরটিও আস্তে আস্তে যাবে যদি কোনো ধরনের লেবার ডিপার্টমেন্ট থেকে কোনো ধরনের চিঠি কিংবা ইমেল না পেয়ে থাকেন। আমরা কথা বলছিলাম, যেহেতু অ্যাটর্নি মঈন চৌধুরী আছেন আমাদের মাঝে, যিনি আজকে আছেন তিনি আইন বিশেষজ্ঞ, সে কারণে আমরা কথা বলছি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। আরেকটি খুব আলোচিত বিষয় এই করোনার সময়, আমি বলবো যে পক্ষ বিপক্ষ দুই পক্ষই আছে, মানবিকতার প্রশ্ন আছে। তো সেক্ষেত্রে খুব স্পর্শকাতর একটি বিষয় বাড়ি ভাড়া সংক্রান্ত। এবং অ্যাটর্নি মঈন চৌধুরী অনেক মানুষ প্রশ্ন করেন, এখানে আমাদের ভাড়াটিয়ারা যেমন প্রশ্ন করেন, ঠিক তেমনি বাড়ির মালিক যারা আছেন তারাও প্রশ্ন করেন। এক্ষেত্রে আপনার কাছে নতুন তথ্য এবং যেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে
যেটি ডিসেম্বর পর্যন্ত হোল্ড করা, যেটি মওকুফ না, আমরা বারবার বলি বাড়ি ভাড়া মওকুফ সংক্রান্ত এখনো কোনো বিল পাস হয়নি। যদি হয় তখন কিন্তু সেটি আইনে পরিণত, তখন সেটির বাস্তবায়ন। কিন্তু এখন পর্যন্ত যতটুকু তথ্য যে বাড়ি ভাড়া মওকুফ সংক্রান্ত কোনো ধরনের আইন নেই। অ্যাটর্নি মঈন চৌধুরী কি বলবেন? ধন্যবাদ। এই জিনিসটা আমি প্রথম থেকে এই বিলটার সমালোচনা করে আসছি, কারণ হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য না, এবং এটা ফেডারেল, স্টেট এবং সিটি বিভিন্নভাবে জনগণকে অত্যন্ত কনফিউজ করে রেখেছে। আমি এটা খুবই সমালোচনা করছি এই ক্ষেত্রে, কারণ এখানে অনেকেই ভাড়াটিয়া আছেন যারা দিন আনে দিন খায়, তাদের খুব সংকটের মধ্যে আছেন, তাদের তো অবশ্যই বিবেচনা করা উচিত। এবং অনেক বাড়িওয়ালা আছে যারা দিন আনে দিন খায়, তাদের বাড়িটাই তার একমাত্র সম্বল ছিল, এখন তারা আর কিছুই নাই। আবার অনেকে আছে বাড়ির লোনের মাধ্যমে বাড়ি কিনেছে, আবার অনেকে আছে বাড়িটা ক্যাশ অলরেডি পেইড, তার কোনো লোন, ব্যাংকে কোনো লোন নাই। এখন তার যদি ভাড়াটিয়া যদি ভাড়া না দেয়, সরকার তোই ভাড়া দিবে না। অনেক বাড়িওয়ালার ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে, যদি ইচ্ছা করে লোন ফরবিয়ারেন্স করতে পারে, এটা ফেডারেলি একটা গাইডলাইন দেওয়া আছে, ইচ্ছা করে লোন ফরবিয়ারেন্স করতে পারে। কিন্তু এটা এখন কিন্তু এমন না যে সেটা দিতে হবে না, এটা 360 মাসের পরিবর্তে 366 মাস হবে, তাকে দিতে হবে টাকাটা। তো ভাড়াটিয়ার ক্ষেত্রে সেম বিষয়, কোনো সরকারেরই ক্ষমতা নাই কোনো নাগরিকের অধিকার খর্ব করার, এটা কোনোভাবে সম্ভব না। কোনো সরকার বলতে পারবে না যে আপনার বাড়িওয়ালার ভাড়া কেউ দিতে পারবে না, সরকারের ক্ষমতা নাই। এই ক্ষেত্রে অনেক বিশাল ব্যাখ্যা করতে হবে আপনাদেরকে। তো আমার মনে হয় যেটা এখন যে আইনটা যেটা আছে, যদি কেউ কোভিড-19 কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তারা বাড়ি ভাড়া যদি এখন তারা না দেয়, সাময়িকভাবে সাসপেন্ড করতে পারে। বাড়িওয়ালা তাদেরকে কোর্টে মামলা করে উচ্ছেদ করার সম্ভাবনাটা খুবই কম। নোটিশ দিতে পারবে, কিন্তু মামলা করা হচ্ছে না। এমনকি বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ার সাথে খারাপ ব্যবহার করে, এটাও একটা ক্রাইমে রূপ ধারণ করে, এটা মিসডিমেনার একটা ক্রাইম। তো আমি সবাইকে প্রথম থেকে বলছি, বাড়িওয়ালা ভাড়াটার সম্পর্কটা যেন অত্যন্ত মধুর থাকে। এটা একটা সিভিল ম্যাটার, সেখানে ক্রিমিনাল ম্যাটার না। যদি কেউ ভাড়া না দেয়, আপনাকে বুঝিয়ে বলবেন, ভাই পারলে দেন, না পারলে পরে এটা আপনার ভাড়া দিতেই হবে, এটা অ্যাড হবে। এটা এমন না যে ভাড়া না দিয়ে চলে গেলেন, পরে সরকার আপনাকে মৌকুফ করবে না। মৌকুফ করার ক্ষমতা সরকার নেই, এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। বাড়িওয়ালা আপনার কাছে ভাড়া পায়, সে আপনাকে ভাড়া দাবি করতেই পারে। এটা আজকের থেকে 3 মাস পরেও হয়তো 6 মাস পরেও হয়তো কেস করলে সেই টাকাটা পাইতে পারে, অথবা ব্যাংকের গার্নিশমেন্ট হতে পারে। যদি রায় হয় বাড়িওয়ালার পক্ষে রায় হয় যে 6 মাসের ভাড়াটা দিতে হবে তাকে, তখন করবে কি, সরকার বেতন থেকে বা ট্যাক্স ফাইল থেকে নিতে পারে, বেতন থেকে এটা গার্নিশ করে নিতে পারে যে বেতনের একটা অংশ দিতে হবে। তো ব্যাপারটা খুবই আপেক্ষিক, এবং এটা সবার ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশি সমাজে এত দূর হয়তো কেউ যাবে না, কিন্তু আমার সবার কাছে অনুরোধ হচ্ছে, এটা সিভিল ম্যাটার্স, আপনারা এটা ক্রিমিনালি কোনো ম্যাটারে নেবেন না, কোনো ধরনের উচ্চবাচ্য তর্ক বিতর্কে যাবেন না, শুধু একটা মধুর সম্পর্ক রাখবেন। এবং বাড়িওয়ালা চাইলে ভাড়াটাদেরকে নিজে যদি চান একটু মৌকুফ করতে পারেন, একটা পার্সেন্টেজ যে 20% ভাড়া কম দেন, যেহেতু আপনাদের ইনকাম কম, এটা আপনারা চাইলেই করতে পারেন। এটা কেউ সরকার এটা বাধা দিতে পারবে না। মানবিকতারও কিন্তু প্রশ্ন আছে, আপনার বিবেকের প্রশ্ন আছে, যে আপনার সামর্থ্য আছে কিনা সে ভাড়াটি দেওয়ার জন্য, কারণ বাড়ির মালিককে কিন্তু মর্গেজ পে কিন্তু করতেই হচ্ছে। খুব সুন্দর করে আইনের দিকটি ব্যাখ্যা করেছেন, যে সিভিল থেকে যেন ক্রিমিনাল জায়গাটিতে না যায়, বোঝাপড়া খুব সুন্দর করে অ্যাটর্নি মঈন চৌধুরী ব্যাখ্যা করেছেন। আমরা একটু দর্শকদের প্রশ্ন নিয়ে নিই এই পর্যায়ে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শহীদ, আমি জামাইকা থেকে বলতেছি। জি ভাইয়া। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটি শেষ করতে হবে। আমি এই দেশে আসছি আসলে এর মধ্যে 5 বছরের মধ্যে আমি দেশে গেছি 5.5 মাসের মধ্যে আবার ব্যাক করছি। কিন্তু 5 বছর পরে আমি যখন আবার গেলাম, তখন আমি 6 মাস 5 দিন পরে এর জন্য আমি যদি সমস্যা হবে পাসপোর্টের জন্য। ধন্যবাদ, আপনার প্রশ্ন আমি বুঝেছি। নূপুর চৌধুরী বুঝতে পারে নাই, আমি বুঝতে পেরেছি। আপনি লাস্টে যখন দেশে গিয়েছিলেন 6 মাসের থেকে 5 দিন বেশি ছিলেন। এটা হচ্ছে স্পেসিফিক রুলস অনুযায়ী, আপনি যখন ইমিগ্রেশনে যদি আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন, আপনাকে তারা হয়তো ইন্টারভিউ নেবে,
কিন্তু তার ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে বলবে যে তোমার যেহেতু 6 মাসের উপরে ওভারসিজ ছিলেন আপনি, আপনাকে তারা অবশ্যই ডিনাই করে দেবে। তখন আপনি তাদেরকে ব্যাখ্যা করতে হবে, অথবা এখনই ব্যাখ্যা করতে পারেন কি কারণে আপনার যদি নিজস্ব কোনো দোষ ছাড়া বিয়ন্ড ইয়োর কন্ট্রোল যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে থাকে যে কারণে আসতে পারেন না, যদি আপনি অসুস্থ হয়ে থাকেন, কোনো সিভিয়ার কোনো ডিজিজ হয়ে থাকে যে কারণে ডাক্তার বলছে আপনি ফ্লাই করতে পারবেন না, অথবা আপনার নিকটবর্তী কোনো আত্মীয় মারা গিয়ে থাকে যে কারণে আপনি আসতে পারেন না, যদি তাদেরকে বোঝাতে পারেন এফিডেভিট আকারে এবং সব কোন ডকুমেন্ট দিয়ে, অ্যাটর্নি থাকলে খুব ভালো হয়। যদি যান তখন তারা আপনাকে অ্যাপ্রুভ করতে পারে, কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ডিনাই হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। ফাহমিদা তসলিম প্রশ্ন করেছেন, তিনি ইমিগ্রেশন F4 ক্যাটাগরিতে ইন্টারভিউ দিয়েছিলেন এই মার্চের 2020, এরপর স্পন্সর চেয়েছিল, সেটিও দিয়েছেন কিন্তু এপ্রিলের 14তে, এরপর কোনো খোঁজ নেই। এই ভিসাটা আপনারা সবাই জানেন, বিশ্বজুড়ে আলোচিত, এই ডিসেম্বরের 31-এর আগে এইরকম ভিসা ইস্যু হবে না। আপনি ডিসেম্বর 31-এর পরে 2021-এ আপনি যোগাযোগ করবেন। এখন আপনি ইমেল করতে পারেন, তারা আপনাকে না করবেন, ইমেল করতে পারেন, তারা অটোমেটিক অ্যান্সার দেবে। কিন্তু 2021-এর জানুয়ারিতে আপনি যোগাযোগ করবেন তাদের সাথে, সঠিকভাবে সঠিক তথ্য পাবেন। তখন তারা হয়তো যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে না থেকে থাকে তখন আপনার ভিসা ইস্যু করার সম্ভাবনা অনেক বেশি। রাজা সাদি তিনি প্রশ্ন করেছেন, সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করেছেন, আবেদন করেছেন ফেব্রুয়ারি 2020, তো এর মধ্যে আর কোনো ডেট আসেনি, কোনো খবরও আসেনি, তো এই সব কিছুই কি একটু ডিলে হচ্ছে না বন্ধ হয়ে আছে? ধন্যবাদ। এগুলো কোভিড-19-এর কারণে আপনারা জানেন 3-4 মাস সব বন্ধ, একেবারে বন্ধ ছিল। এখন ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি হয়ে থাকে সুখবর, ফিঙ্গারপ্রিন্ট না হয়ে থাকলে ফিঙ্গারপ্রিন্টেরও তার ডেট আসেনি, খুব সম্ভব আপনার ডেট আসবে, এই আগামী মাসের ভিতরে আসবে। ফিঙ্গারপ্রিন্ট এই মাসে শুরু হলো, ফিঙ্গারপ্রিন্টগুলো আর কি এর আগে শুরু হয়েছে, কিন্তু সিটিজেনশিপের টাইমে শুরু করেছে তারা। তা আপনারা অপেক্ষা করেন, ফিঙ্গারপ্রিন্ট আসবে, নির্দিষ্ট সময় আপনাকে ইন্টারভিউ ডাকবে। কিন্তু আপনি বুঝতে হবে কোভিড-19-এর কারণে 3-4 মাস অনেকগুলো ডিলে হয়ে গেছে, এটা আপনি অনুমান করে নিতে পারেন। সাধারণত 9 মাস লাগে। আচ্ছা, আরেকটি প্রশ্ন নিই, অবশ্যই। কে আছেন আমাদের সাথে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। আমি আরিফ, কুইন্স ফ্লাশিং থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি? যে আমার প্রশ্নটি হলো ইমিগ্রেশন সম্পর্কিত। আমার ওয়াইফের মা মারা গেছে, কিন্তু তার এখন যে মা আছে তার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছে, কিন্তু সমস্যা হলো যে তার সব সার্টিফিকেটে মায়ের নাম হলো এই মায়ের নাম, তার বায়োলজিক্যাল মাদারের নাম নাই কোথাও। কিন্তু ডেট অফ বার্থ আবার তার এই মায়ের মানে যেটা ইউজ করছে তার ডেট অফ বার্থের সঙ্গে মাত্র 7 বছর ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে এখন আসলে কি করা যাইতে পারে? শুনেন, সৎ মা তো আর বায়োলজিক্যাল মা না যে যা সত্য তাই দেবেন। সৎ মা তো আর তার বাংলাদেশের আপন না বলে আপন মা না। সৎ মা তো আবার সেকেন্ড ম্যারেজ। তা আপনি এই অনুযায়ী তার বয়সের সাথে 1 বছর হলে সমস্যা নাই যদি সৎ মা আনতে চায়। এটা তো তার মার সাথে তার বয়সের ডিফারেন্স কোনো ব্যাপার না। মার তো জন্ম হয় নাই, তার এই মায়ের ঘরে তো জন্ম হয় নাই, ঠিক আছে? মানে এটি কোনো সমস্যা তৈরি করে? এটাই সমস্যা হওয়ার কথা না। পারভেজ মুস্তাফিজ তিনি প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি বলছেন যে অ্যাসাইলামের যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং তার 2021-এর সেপ্টেম্বরে, মানে আগামী বছরের সেপ্টেম্বরে, এখন তিনি জানতে চাচ্ছেন কোর্ট তো বন্ধ, তার মানে এটি কি পিছাতে পারে না তখন স্বাভাবিক হয়ে যাবে, তার যে ডেটটি থাকবে সেটিই থাকবে? ধন্যবাদ। কোর্ট এখন খোলা, সব কোর্ট লিমিটেড কোর্ট খোলা। তো আপনি এর ভিতরে অবশ্যই আপনার যে কোর্ট, আমি জানি কোন কোর্টের কেস, এর ভিতরে অবশ্যই স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক 100% স্বাভাবিক হয়ে যাবে, যেহেতু 21 সালের সেপ্টেম্বরে। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে ফোনে? TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আমার নাম আনিসুর রহমান, কুইন্স থেকে। জি ভাইয়া, প্রশ্নটি? আমার 10 বছর মেয়াদি গ্রিন কার্ড আছে। আমার প্রশ্ন হলো সিটিজেনশিপ আবেদনের জন্য আমেরিকায় কত মাস থাকতে হয়, আর এই মাসের হিসাবটি 5 বছর পূর্ণ হওয়ার আগে না 5 বছর পূর্ণ হওয়ার থেকে হিসাব করতে হয়? আর একটা প্রশ্ন হলো আমার, যদি কোনো কারণে প্রয়োজনীয় সংখ্যক মাস 5 বছরের মধ্যে আমেরিকাতে অবস্থান করা না হয়, সেক্ষেত্রে কি 5 বছর পরে যখন
প্রয়োজনীয় সংখ্যক মাস এখানে অবস্থান করা হবে, তখন কি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে? এবং সেক্ষেত্রে 3 মাস পূর্বে সিটিজেনশিপ অ্যাপ্লাই করা হিসাবটি কিভাবে করা হবে? আর শেষ প্রশ্নটি হলো আমার, সিটিজেনশিপ অ্যাপ্লাই করার পর বাংলাদেশে যাওয়া যাবে কি না? আচ্ছা, ধন্যবাদ। আপনার শেষ প্রশ্ন থেকে শুরু করি। আপনি অনেক সুন্দর করে গুছিয়ে প্রশ্ন করেছেন। আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার পরে দেশে যেতে পারবেন, তবে আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট মিস করেন তখন কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাবান্ডন হয়ে যাবে। মেক শিওর করবেন ফিঙ্গারপ্রিন্টের ডেটে যেন চলে আসেন। এরপরে আগের প্রশ্ন ছিল আপনার মাস 5 বছর কীভাবে ধরা হবে। 5 ইয়ার্স ধরা হবে আপনার যেই দিনে অ্যাপ্লাই করবেন ওই দিনের পূর্ববর্তী 5 ইয়ার্স, এর আগের না। ওই যে দিনে আপনি অ্যাপ্লাই করবেন ওই দিনের পূর্ববর্তী 5 ইয়ার্স পূর্ববর্তী 4 ইয়ার্স 9 মান্থ ধরা হবে। তারা মনে করে কি যে একটা অ্যাপ্লিকেশন 3 মাস পরে ম্যাচিউর হয়, 3 মাস পরে হয়তো 3 মাস সময় লাগে একটা অ্যাপ্লিকেশনের আপনার ইন্টারভিউ হইতে। এজন্য তারা বলছে যে আপনি 4 ইয়ার্স 9 মান্থ যেই ডেটে অ্যাপ্লাই করবেন ওই ডেটের আগে থেকে 4 ইয়ার 9 মান্থস ধরা হবে। যদি এরপর আপনি যদি প্রয়োজনীয় সংখ্যক মান্থ যখনই হবে আপনার টাইম হবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে সর্বনিম্ন আপনাকে 2.5 বছর আমেরিকায় থাকতে হবে। লাস্ট 5 ইয়ার্সের মধ্যে 2.5 ইয়ার্স আমেরিকায় থাকতে হবে আপনাকে। আপনি খুব সুন্দর করে উত্তরটি দিয়েছেন। যিনি প্রশ্ন করেছিলেন তিনিও আশা করি উত্তরটি খুব সুন্দর করে পেয়েছেন। ফেসবুকে মিলন প্রশ্ন করেছেন, যেটি আপনি অন্য কেউ হলে হয়তো আমি করতাম না, যেহেতু আপনি পলিটিক্সের সাথে জড়িয়ে আছেন এখানকার ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট অ্যাট এ লার্জ, সে কারণেই প্রশ্নটি করছি। তিনি জানতে চেয়েছেন কিভাবে ভোটার রেজিস্ট্রেশন করা যায়, সে বিষয়ে যদি। ধন্যবাদ। আমি থ্যাংক ইউ আপনাকে করার জন্য। আমি ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসাবে 2016 থেকে দায়িত্ব পালন করছি ডেমোক্রেটিক পার্টির। এখন পার্টির হিসাবে বলছি না, আপনি যে এখানে আমেরিকায় থাকেন যদি সিটিজেন হয়ে থাকেন তবে আপনি ভোটার রেজিস্ট্রেশন করতে পারেন। এটা আপনি অনলাইনে করতে পারেন, ভোটার রেজিস্ট্রেশন করতে পারেন, ডিএমভি অফিসে করতে পারেন, অথবা বিভিন্ন জায়গায় আমরা যখন প্রোগ্রাম করি, যে কোনো ধরনের অনুষ্ঠান করি, যেমন সেন্সাসের যে প্রচারণা করি, সব জায়গাতে আমরা সবাইকে নির্দেশ দেওয়া আছে যে আপনার ভোটার রেজিস্ট্রেশন ফর্মটা রাখবেন। ফর্মটা ফিল আপ করে দিলেই আপনার বাসায় মেইলে চলে আসবে আপনার রেজিস্ট্রেশন। একটা কার্ড আসবে আপনার কাছে, ওই কার্ডটা আপনি সবসময় রাখবেন। আপনার ডিস্ট্রিক্টটা কত, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট কত এবং ভোটার সেন্টার কোথায় এটা লেখা থাকবে। এরপর আপনি যদি কোনো সময় চেঞ্জ করেন অবশ্যই জানাবেন, না হলে অ্যাড্রেস চেঞ্জ করলে ইনফর্ম করুন, অথবা আপনার আগের জায়গা থেকে আপনার ভোট দিতে হবে। আচ্ছা, আমাদের শারমিন আক্তার তিনি প্রশ্ন করেছেন যে 21 বছরের উপর অবিবাহিত সন্তানের জন্য যখন আবেদন করা হয় কতদিন সাধারণত লাগে? এটা ডিপেন্ড করে। এই মুহূর্তে 2016 চলতেছে, তো আপনি হিসাবে ধরতে হবে যে কবে আবেদন করেছেন। ফোনের আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, তারপরে আমরা বিরতিতে যাব। কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম মোহাম্মদ, আমি জামাইকা থাকি আর কি। আসলে প্রশ্ন হচ্ছে, আমার আম্মা 2005 সালে এখানে আসছে। আসার পর ওনার যে গ্রিন কার্ডটা ছিল সেখানে নামটাম ঠিক ছিল, যখন রিনিউয়াল করায় সেখানে ওনার নাম বেগম খান, কিন্তু বেগমের একটা জি পড়ে যায়, যে যিনি টাইপ করেছেন ভুলে জিটা দিয়ে দিয়েছে। ওই অবস্থায় তার গ্রিন কার্ডটা চলে এসেছে। এখন এটা এই অবস্থা কি সিটিজেনশিপ অ্যাপ্লাই করা যাবে না, ওটা কারেকশন করে করতে হবে? আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ। আপনি ইচ্ছা করলে কারেকশন করতে পারেন, আর যদি মনে করেন তারা ভুল করেছে আপনি যদি এক্সপ্লেনেশন দেন, তারা কিন্তু আপনার গ্রিন কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের কপি চাইবে। অ্যাপ্লিকেশন করার সময় আপনার গ্রিন কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাকের কপি দিতে হয়। তো এক্স্যাক্টলি হুবহু তারা চায় যে আপনি হুবহু যেই নাম গ্রিন কার্ডে আছে ওই নামটা আপনি প্রিন্ট করেন, আপনি এই নামটাই দিতে হবে, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনে তারা গ্রান্ট অ্যাকসেপ্ট করবে না। তখন আপনি যদি আবার ইন্টারভিউর সময় বলবেন যে নামে ভুল হয়েছে, তখন তার নামটা যদি প্রপার আপনি বার্থ সার্টিফিকেট দেখাইতে পারেন, আগের ডকুমেন্ট দেখাইতে পারেন যে আগে এইরকম ছিল, তখন তারা হয়তো আপনি নামের জায়গায় লিখে দিলে তারা ঠিক করে দেবে। আমরা একটা বিরতিতে যাই। বিরতির পর এসে আমরা আজকে কথা বলছি, যেহেতু অ্যাটর্নি আছেন, আমরা কথা বলছি অভিবাসন বিষয়ে আর বিভিন্ন দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলছি। যারা ফোনে আছেন আমরা প্রশ্নগুলো একটু পরে নিচ্ছি ছোট্ট বিরতি, সাথেই থাকুন।
আবারও স্বাগত জানাই। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। টিভিএনএ অ্যানালিসিস অনুষ্ঠানে এবং সম্মানিত অতিথি হিসেবে আমাদের খুব পছন্দের একজন মানুষ আছেন, অ্যাটর্নি মঈন চৌধুরী আমাদের সাথে আছেন। আমরা কথা বলছি আইন, অভিবাসন, সেই সাথে দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণ বিষয়ে। এই মুহূর্তে কে আছেন আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই, অ্যাটর্নি মঈন চৌধুরী। তারপরে হচ্ছে আমরা ফেসবুকের প্রশ্নগুলোও নিব। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718-777-6556। কে আছেন আমাদের Hello? সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি ইমিগ্রেশন ব্যাপারে কথা বলতে চাইতেছি। আমি আমার ভাই বন্ধুর জন্য অ্যাপ্লাই করছি 2017-এর ডিসেম্বরে। তো এখন আমার বাবা যদি আবার অ্যাপ্লাই করে, বাবা ইউএস সিটিজেন, তাহলে সময় কি বেশি লাগবে না কম লাগবে? ধন্যবাদ। আপনি 2017 ডিসেম্বরে অ্যাপ্লাই করে নিয়ম অনুযায়ী এখন আরো 10 বছর বাকি আছে। আর আপনার বাবা যদি অ্যাপ্লাই করে তখনও হয়তো আরো এরকম, এখন করলে হয়তো আর 10 বছর লাগবে। আমরা সাধারণত বলি কি, যদি কোনো কোয়ালিফাইড রিলেটিভ থাকে, এটা আমার অপিনিয়ন, অন্যরা হয়তো ডিফারেন্ট অপিনিয়ন দিতে পারে, যদি কোয়ালিফাইড রিলেটিভ থাকে অ্যাপ্লাই করে রাখলে কোনো সমস্যা নাই, কারণ কখন কার কি হয় জানা যায় না। এই জন্য ডিফারেন্ট দুইটা অ্যাপ্লিকেশন সাইমালটেনিয়াসলি চলে, কোনো বাধা নাই। আপনার এক্ষেত্রে আপনার টাকা খরচ হবে কিন্তু কোনো বাধা নাই। আমি যদি একটু সম্পূরক প্রশ্ন করি, ওনার প্রশ্নের সূত্র ধরে, সেটি হচ্ছে অ্যাটর্নি মঈন চৌধুরী, যদি তার ভাই বোনের বয়স কম থাকে তাহলে বাবা মা যদি নাগরিক হন তাহলে কি একটু সময় কম লাগে? অবশ্যই সময় কম লাগে, কিন্তু তারা যদি মেরিট হয়ে থাকে তখন একই ক্যাটাগরি চলে যাবে। ভাই বোনেরটা চলতেছে এখন 2007, মানে অনেক কিছুই ভাই বোনেরটা চলতেছে 2007, আর মা বাবার যে মেরিট চিলড্রেনেরটা চলতেছে আপনার 2009। তো এই ক্ষেত্রে আমি বলি কি, যদি কোয়ালিফাইড রিলেটিভ থাকে অ্যাপ্লাই করে রাখলে বাধা নাই, কারণ আপনার একটু খরচ হবে, কিন্তু নেভার নো, আজকে আপনার হয়তো কোনো একটা সমস্যা হলে আপনি পারলেন না, তখন বাবার অ্যাপ্লিকেশন কাউন্ট হবে। যদি বাবার সমস্যা হলে তখন আপনার কাউন্ট হবে, এরকম আর কি। মানে সেটি ভালো। খুব সুন্দর, আমি বলবো যে খুব ভালো অ্যাডভাইস এসেছে আপনার কাছ থেকে। আরেকজন আছেন এই মুহূর্তে আমাদের সাথে। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718-777-6556। কে আছেন আমাদের Hello? সাথে? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম জ্যোৎস্না, আমি পেনসিলভেনিয়া থেকে কথা বলছি আপু। জি জ্যোৎস্না আপু। আমার আপু 3টে কোশ্চেন আছে ইমিগ্রেশনের ব্যাপারে। আমি আমার ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো আমার বোন মারা গেছেন, তো ওর বোনের একটা বাচ্চা আছে ছেলে, তাকে কি আমি আনতে পারবো? সে কি আসতে পারবে? আচ্ছা। সেকেন্ড কোশ্চেন হলো যে আমি একটা বাচ্চা আনতে চাই বাংলাদেশ থেকে, তার বয়স 14 বছর, তা আমি কি তাকে আনতে পারবো কিনা? দুইটা। আর একটা হলো, আমি যদি মারা যাই তাহলে আমার এই অ্যাপ্লিকেশন গুলো কি ক্যান্সেল হয়ে যাবে? 3টে কোশ্চেন। ধন্যবাদ। আপনাকে শেষ থেকে শুরু করি। আপনি যদি মারা যান আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে, কিন্তু যদি আপনার অন্য কোনো ভাই বোন আমেরিকায় থাকে যারা সেম ভাবে আপনার দেশে যে আত্মীয় থাকে তাকে তার সেম রিলেশন থাকে, তখন তারা এটা আপনাকে সাবস্টিটিউট করার এই একটা সুযোগ আছে, মোশন করে সাবস্টিটিউট করা যায় না। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি বাংলাদেশ থেকে 14 বছরের কাউকে আনতে পারবেন কিনা। অবশ্যই পারবেন যদি আপনি কোয়ালিফাই করেন। এটাকে বাংলাদেশের আইনে অ্যাডাপশনটা হয় না, গার্ডিয়ানশিপ, মুসলিম লতে গার্ডিয়ানশিপ আছে বাংলাদেশে। যদি আপনি কোনো ধরনের, কিন্তু আপনি গার্ডিয়ানশিপের আবার লটা একটু ডিফিকাল্ট এবং ডিফারেন্ট, সবাই কোয়ালিফাই করে না। আপনার বাসায় এসে তারা হোম স্টাডি করবে, নির্দিষ্ট প্রসেস আছে। যদি আপনি কোয়ালিফাই করেন তা আপনার একটা ইভ্যালুয়েশন করবে, আপনার ফ্যামিলিগত ইভ্যালুয়েশন করবে, তারপরে দেখবে যে দেশের থেকে কেউ আনে আপনি রাখার মতো যোগ্যতা আপনার আছে কিনা। এবং দেশের যে আইনটা কাজ করে, আপনি সবাইকে ইচ্ছা করে অ্যাডপ্ট করতে পারবেন না। যদি কারো বাবা মা দুইজনই প্রেজেন্ট থাকে তাহলে আপনি ওই লোককে আপনি অ্যাডপ্ট করার যোগ্যতা বা অ্যাডপ্ট করার গার্জিয়ানশিপ আপনি পাবেন না। বুঝতে হবে যদি কাউকে অ্যাডপ্ট করেন তার একজন প্যারেন্টসের একজন হয়তো মারা গেছে এরকম হতে হবে, অথবা আপনি অনাথ আশ্রম থেকে আনতে পারবেন যাদের কেউ নাই। আর অনেকে করে কি, যাদের বলে কি আমার ভাই আমাকে তার বাচ্চা দিয়ে দিছে, এইভাবে কোনো অ্যাডপশন হয় না। আর আপনি আপনার যে বোনের বাচ্চার কথা বলছিলেন, আপনার বোন, প্রথম প্রশ্ন, আপনার বোনের বাচ্চা, আপনার বোন মারা গেছে, বোনের বাচ্চা আনতে পারবেন কিনা, ওই অনুযায়ী এটা আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী
ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন যে এটা বাতিল হয়ে গেছে, এটা আর আনা যাবে না। কিন্তু ওই বাচ্চাটাকে আপনি যদি ইচ্ছা করেন গার্জিয়ানশিপ হিসাবে, যেহেতু বাচ্চা আপনার বোন মারা গেছে, আপনি গার্জিয়ানশিপ হিসাবে তাকে হোম স্টাডি করে নিয়ে আসার চেষ্টা করতে পারেন যদি আপনি কোয়ালিফাই করেন। এদের নির্দিষ্ট প্রসেস মেনটেন করতে হবে এবং আপনাকে এটা সঠিকভাবে ফলো করতে হবে। মানে সেটির একটি উপায় আছে গার্জিয়ানশিপ হিসাবে উপায় আছে। খাদিজা প্রশ্ন করেছেন, তিনি বলছেন ড্রাইভিং লাইসেন্সে অনেক সময় বিভিন্ন কারণে পয়েন্ট কাটা যায়, তো এই পয়েন্ট কাটার জন্য কি সিটিজেনশিপের যখন তিনি পরীক্ষা দিবেন সেটাতে কি সমস্যা হবে কিনা? ধন্যবাদ। ডিপেন্ড করে ড্রাইভিং লাইসেন্সের কি জন্য পয়েন্ট কাটা যায়। একটা সময় পরে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটা 12 পয়েন্ট গেলে যদি পুরোটা ড্রাইভিং লাইসেন্স বাতিলই হয়ে যায়, তাহলে হয়তো আপনি গুড মরাল ক্যারেক্টার, যে জিএমসি বলে, গুড মরাল ক্যারেক্টার অ্যাকর্ডিং টু ইমিগ্রেশন ল অনুযায়ী, তো যদি আপনি গুড মরাল ক্যারেক্টার না পড়েন, ইমিগ্রেশন অফিসারের ক্ষমতা আছে যে কোনো বিষয়কে তারা ওইভাবে দেখার। এখন ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট বিভিন্নভাবে কাটা যায়। রেকলেস ড্রাইভিংয়ের কারণে কাটা যায়, আপনার রেড লাইটের কারণে স্টপ সাইন কাটা যায়, আপনার হয়তো বড় অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্টের কারণে হয়তো আপনাকে ফল প্রাইসে কাটা যায়, বিভিন্ন কারণে বিভিন্ন। আবারও বলি, আমেরিকার 50টা স্টেট এবং ডিফারেন্ট টেরিটরি আছে, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ল এবং ডিফারেন্টভাবে পয়েন্ট কাটে তারা। ওটা ডিপেন্ড করবে আপনার কীভাবে পয়েন্টটা কাটা গেছে এবং কিসের উপরে গেছে এবং মাইনর কি ধরনের ভায়োলেশন কি পেয়েছেন, আপনার ডিপেন্ড করবে। আরেকজন আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে, কে আছেন? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমার নাম তৌহিদ, আমি বলছি কানেক্টিকাট থেকে। জি, আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ। কোয়েশ্চেনটা হচ্ছে DS 260, আমি আমার মার জন্য অ্যাপ্লাই করেছি। তো আমার DS 60 ফর্মটা ফিল আপ করার সময় আমার মাকে, আমি হচ্ছে আমার মার বড় সন্তান, আমার আর 3টা ভাই বোন আছে, 2টা ভাই বোন দেশে আর একটা আমার বোন হচ্ছে ফ্রান্সে থাকে। আমার যে বোনটা ফ্রান্সে থাকে ও হচ্ছে অ্যাসাইলাম দিছে ফ্রান্সে, লেস দেন 1 ইয়ার যাবৎ ফ্রান্সে আছে। ফার্স্টে গেছিল সুইডেন স্টুডেন্ট ভিসায়, তারপর ফ্রান্সে আছে এখন অ্যাসাইলামে। কেসটা এখনো রেজাল্ট হয় নাই। তো আমার মার যে অ্যাড্রেস দিবি, আমার মার প্রতিটা সন্তানের অ্যাড্রেসটা দিতে হয় 260-তে। তো অ্যাড্রেস যেটা দিবে, এই অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আমার বোনের যে অ্যাড্রেস দিবে, এটা কি আমার বোনের কেসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? আর মানে কোনো অল্টারনেটিভ আছে না, সমস্যা হবে? যদি হয় তাহলে কি করা যায় বলবেন কি প্লিজ? ধন্যবাদ। আপনারা টিভিতে অনেক প্রশ্ন করেন, যে এই প্রশ্নগুলো আসলে মানে অন এয়ারে অ্যাটর্নি ক্লায়েন্ট প্রিভিলেজে এটা করা উচিত না, হয়তোবা আমরাও বলতে হয় কারণ বাংলাদেশের পরিবেশে আছি। আপনারা আপন মনে করে প্রশ্ন করেন। আর টিভিএন ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই যেটা হয়তো পয়সা দিয়ে ফি দিয়ে কথা বলতে হয়তো আপনাদের মাধ্যমে ফ্রি সার্ভিসটা পাচ্ছে। আমরাও এই কারণে বলি যে টিভিএন 24 টেলিভিশন সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের আরেকটা কথা বলি, আপনারা এই শর্ট অ্যান্সারটাকে আপনারা কোনোভাবেই কনক্লুসিভ নেবেন না, কারণ এমন হইতে পারে আমরা টিভিতে যেই লয়াররাই কথা বলেন, বিজ্ঞ আইনজীবীরা কথা বলেন, তারা হয়তো সময়ের হবে এবং বা কথা প্রাইভেসির কারণে কথা আপনাকে সঠিকভাবে বলতে পারে না। আপনাদের উচিত হবে প্রাইভেট কোনো কথাবার্তা থাকলে যেগুলো স্পর্শকাতর বিষয়, যে কোনো জায়গায় যে কোনো স্টেটের একজন লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি এট ল যাদের নামের নিচে লেখা, তাদের সাথে কথা বলুন, তারপর গুড অ্যাডভাইস পাবেন। তা আপনার যেটা বলতেছে, আপনি অফিসিয়াল যে একজন অ্যাটর্নি বলতেছি, সবসময় উচিত আপনাকে সঠিক তথ্য দেয়া। আপনি যদি মিথ্যা তথ্য দেন, এখন উনি আছে ফ্রান্সে, আপনি যদি বলেন বাংলাদেশে আছে, ইন ফিউচারে আপনার অ্যাপ্লিকেশন তার জন্য যখন করবেন, সে যখন আসতে চাইবে তখন তো তার এইটাতে মিলবে না। আর ইমিগ্রেশন এখন আগে যে সুযোগটা ছিল ইমিগ্রেশনে, পুরান ফাইল তারা ঘাটতো না, এখন তারা 20 বছর 30 বছরের ফাইল তারা আপডেট করতেছে, সব তথ্য চলে আসে। আপনারা ভাববেন না যে না, আগে একটা অনেকে আমাকে প্রশ্ন করে নাম অন্য নাম ছিল এখন এই নাম আর নাই, দিস ইজ রং। তারা সব কিছু খুঁজে পেয়ে যায়। আপনি যে একবার মিথ্যা বললে, অনেকে আপনাদের একজনের মিথ্যা বলার কারণে গোটা পরিবারের যারা কো-অ্যাপ্লিক্যান্ট ছিল বা কো-বেনিফিশিয়ারি ছিল, যারা হয়তো অন্য অ্যাপ্লিকেশনের বেনিফিট, তাদের বেনিফিটটা তাদের বিচারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপরে তথ্য দেওয়ার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবেন, সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়েছেন।
এবং আমরাও কিন্তু এটি বলি যে টিভিএন 24 টেলিভিশন সব সময় আপনার পাশে যা কিছু ঘটছে সেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করি ঠিকই, কিন্তু এটি কিন্তু সাধারণ তথ্য। আপনারা যখন ব্যক্তিগত পর্যায়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং যেগুলো হচ্ছে স্পর্শকাতর বিষয়, তখন কিন্তু আমরাও বলি যে যিনি সার্টিফিকেটধারী, যার সার্টিফিকেট আছে, কারণ তিনি লাইসেন্স প্রাপ্ত, এদেশে নিয়ম আছে, আইন আছে, তার কাছ থেকে পরামর্শ নিয়ে সেই সিদ্ধান্তটি নেবেন। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। কে আছেন? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। নাজমুল, ফ্লোরিডা থেকে। জি ভাইয়া। আমার প্রশ্ন হলো, আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্রুভ করছে এবং এখন আমি টাকাও পাচ্ছি, কিন্তু আমি আমার মার জন্য অ্যাপ্লাই করছিলাম। তা ইমিগ্রেশন ওটা অ্যাপ্রুভ করছে, তারা আমার মানে কিছু কিছু ডকুমেন্ট চাইছে, এখন সেগুলো দিলে আমার কি কোনো সমস্যা হবে কিনা, এটাই আমার প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার ওয়াইফ আসছে এখানে 2 বছর আগে ইমিগ্রেশন হয়ে, তা এখন আমি আমার ওয়াইফের জন্য কি আপনার সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ। আপনার মার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, যে প্রশ্নটা করেছেন, আপনার আনএমপ্লয়মেন্টটা কিন্তু একটা ইনকাম, আপনি অবশ্যই দেখাবেন। এটা গভর্নমেন্ট স্বীকৃত, এখানে আপনার লুকানোর কিছুই নাই, এটা আপনার সব জায়গায় অলরেডি ডকুমেন্টেড। ওইটা আপনি অবশ্যই দেখাবেন। যদি এই ইনকামে যদি আপনি কোয়ালিফাই করে, আপনার যে ফ্যামিলি সাইজের উপর ডিপেন্ড করবে, তখন আপনার মা যদি ইন্টারনেট ইমিগ্রেন্ট হিসাবে আপনার যদি কোয়ালিফাই করেন, অবশ্যই এটা দেখাবেন। আর যদি কোয়ালিফাই না করেন, যদি এক্সট্রা কোনো আয়ের প্রয়োজন হয়, তখন আপনি অবশ্যই জয়েন্ট স্পন্সর নিতে হবে। আর আপনার ওয়াইফের জন্য ওয়াইফে আসছে 2 বছর হয়েছে, উনার আমি জানি না কত বছরের গ্রিন কার্ড, যদি গ্রিন কার্ড 2 বছরের হয়ে থাকে, অবশ্যই মিস্টেকটা করবেন না। I-751 ওনার কন্ডিশন রিমুভ করতে হবে, নাহলে ওনাকে রিমুভাল প্রসিডিংস মানে ওনাকে ডিপোর্টেশনের আওতায় নেওয়া হবে। যদি 10 বছরের গ্রিন কার্ড পেয়ে থাকেন, অবশ্যই আপনি 2 বছর 9 মাস পরে গ্রিন কার্ড সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনি করতে কোনো সমস্যা নেই। আমি যদি একটু তার কথা সূত্র ধরে, আমাদের অনেকেই এখানে প্রশ্ন করেন যে এই যে করোনার মহামারীর সময়ে অনেকে স্কুল থেকে বাচ্চাদের জন্য যে ফুডের জন্য $420 বলি কিংবা আনএমপ্লয়মেন্টের টাকাটা পাচ্ছেন, এটি কি পাবলিক চার্জের মধ্যে পড়ছে কিনা? অর্থাৎ ভবিষ্যতে এটি কি কোনো ধরনের ইমিগ্রেশন বলি কিংবা অভিবাসন যে সিটিজেনশিপের কথা বলি, কোনো ধরনের সমস্যা তৈরি করবে কিনা? না, ধন্যবাদ। আবারও বলছি, আমি আগের আপনার টিভির সাথে বলেছিলাম, আনএমপ্লয়মেন্ট হচ্ছে আপনার এটা রাইটস, এটা কোনো পাবলিক চার্জ না। এটা আপনি কাজ করেছেন বিধায় আপনি আপনার এমপ্লয়ার একটা ইন্স্যুরেন্স পে করে, সবসময় ইন্স্যুরেন্স পে করে, আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স আমরাও আমাদের এমপ্লয়ের জন্য পে করে থাকি। ওটা ইন্স্যুরেন্স থেকে আপনারা পাচ্ছেন, স্টেট স্পন্সার যে ইন্স্যুরেন্স থেকে পাচ্ছেন। কিন্তু স্পেশাল এখন যেটা হচ্ছে প্যান্ডামিকের কারণে, যেটা আগে কোনো সময় পাওয়া যেত না, ওই যে সেলফ এমপ্লয়েড, এটা এবার তারা স্টেটেই কিন্তু দিচ্ছে। এটা কিন্তু কোনো ধরনের পাবলিক চার্জ না। আনএমপ্লয়মেন্ট কোনো ধরনের পাবলিক চার্জ না, এটা আপনার ইনকাম। আর সিটি যে সুবিধাগুলো দিচ্ছে, এটা ওয়ান টাইম সুবিধাগুলো, ওইগুলো পাবলিক চার্জের আওতায় পড়বে না, কারণ সবাই এটা পাচ্ছে না। শুধুমাত্র এটা কিন্তু ইনকাম দেখছে না। সিটি আপনার টাকাটা দিচ্ছে, আপনার বা একটা স্টুডেন্ট থাকলে টাকা দিচ্ছে, যার স্টুডেন্ট নাই তাকে দিচ্ছে না। যেমন আমি টাকা পাচ্ছি না, আপনি পাচ্ছেন না, যার খুব গরিব লোক আছে যাদের বাচ্চা এখানে বাচ্চা স্কুলে পড়ে না, তারা পাচ্ছে না। তো এটা পাবলিক চার্জ আওতায় কোনো সময় পড়বে না, গ্যারান্টিড। আচ্ছা, খুব সুন্দর করে এটি নিয়েও অনেকের শঙ্কা থাকে এবং অনেকে প্রশ্ন করেন। আমাদের মাঝে এখন কে আছেন? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি টেক্সাস থেকে মেরিনা বলছি। আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে চাই, আন্ডার 21। ওর আসতে কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ। আপনার ভাই আন্ডার 21, ওভার 21, বিবাহিত অবিবাহিত কিছুই যায় আসে না। ভাই বোনের ক্যাটাগরি একটাই F4। এখন F4 চলতেছে আপনার 2007 সাল, এবং যদি আপনার এখন হিসাব করেন আরও 13 বছরের মতো আনুমানিক লাগবে। যদি আজকে আপনি অ্যাপ্লাই করেন, আনুমানিক এটা কম বেশি হতে পারে, অনেক সময় বাড়ে, অনেক সময় কমে। সেটির উপরে ভাই বোনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সাধারণত এইসব বিষয়গুলো
মূল্যায়ন করা হয় না কিংবা এটি আসেও না, রাইট? ইয়েস। আচ্ছা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই এবং অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা হয়তো দুটো প্রশ্ন আর নিতে পারবো। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। ফোনে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ব্রঞ্জ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ ভাই, প্রশ্নটি? জি, হ্যালো। জি, প্রশ্নটি? হ্যাঁ জি, আমার প্রশ্নটা হলো, আমি আমার ওয়াইফের জন্য সিটিজেনের জন্য অ্যাপ্লাই করেছি 19 অক্টোবরে। নভেম্বরে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত 19 নভেম্বরে ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, বাট এখন পর্যন্ত ইন্টারভিউ ডেট আসেনি। এর মাঝে আমি অনলাইনে অ্যাড্রেস চেঞ্জ করছি। ওটা বলছে আমার জুনের 20 তারিখে একটা লেটার দিয়ে তারা কনফার্ম করবে অ্যাড্রেস চেঞ্জ, বাট ওই লেটারটাও আমার নতুন অ্যাড্রেসে আসেনি, পুরান অ্যাড্রেসও আসেনি। আমি যখন অনলাইনে অ্যাকাউন্ট খুলতে যাই তখন সেই কেস নাম্বারটা, যেটা 13 ডিজিটের যে নাম্বারটা দিয়ে অনলাইন খুলতে হয় অ্যাকাউন্ট কোড নাম্বার, ওই নাম্বারটা বলতেছে অ্যাকুরেট না, এটা মানে রং দিতেছি। বাট আমি ট্রাই করি বোধহয় 10 বার দিলাম, অ্যাকাউন্ট বন্ধ লক করে 20 মিনিট পরে খোলে, বলতেছে ওইটা রং হচ্ছে। এখন আমি কি করবো? আচ্ছা, কি বলবেন? ধন্যবাদ। আপনার অবশ্যই এখন হয়তো ইন্টারভিউ স্কেজুল হওয়ার সময় চলে আসছে। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি ইমিগ্রেশনে কল দিয়ে 800 নাম্বার, আপনি যে ফাইল করেছেন যখন রিসিপ্টের যে লেটার আসছে ওইটার নিচে একটা নাম্বার আছে, ওই নাম্বার আপনি কল দিয়ে অবশ্যই সরাসরি কথা বলবেন, ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবেন, আপনার নাম, আপনার ওয়াইফকে পাশে রাখবেন। আপনার ওয়াইফ ছাড়া আপনার সাথে তারা কথা বলবে না, কারণ তারা শুধুমাত্র অ্যাপ্লিকেন্টের সাথে কথা বলে। আপনি হয়তো আপনার ওয়াইফের পারমিশন নিয়ে ইন্টারপ্রেটার হিসেবে কথা বলবেন, তখন বুঝিয়ে বলবেন ব্যাপারটা, তারা হয়তো নোটিফাই করবে আপনাকে এবং আপনি তখন সঠিক আনসারটা পাবেন। দরকার পড়লে আপনি সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন, যদি সিচুয়েশন ব্যাখ্যা করতে পারেন। তানভীর আহমেদ ফেসবুকে প্রশ্ন করেছেন, গ্রিন কার্ড কি ঢাকা থেকে রিনিউ করা যায় কিনা? ধন্যবাদ। গ্রিন কার্ড ঢাকা থেকে রিনিউ করার সুযোগ নাই, তবে ঢাকা থেকে যারা, যদি ঢাকা না বলতে বিশ্বের যে কোনো দেশের বাইরে, আমেরিকার বাইরে থেকে গ্রিন কার্ড রিনিউ করার সুযোগ নাই। তবে এটা সুযোগ আছে, আপনি যদি গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যায়, আপনি এমবেসিতে যোগাযোগ করবেন, তারা আপনাকে রিটার্নিং রেসিডেন্ট হিসাবে একটা ফয়েল দেবে, এটা নিয়ে আপনি আমেরিকা আসবেন। তো বেশি দিন লেট করলে এটাও আপনার পাওয়ার সম্ভাবনা নাই, কারণ এখন যদি গ্রিন কার্ড অনেকেই আমার সাথে মানে ফোনে কথা বলে, তো অফিসে আসে, যাদের প্যারেন্টসরা অথবা ভাই বোন আত্মীয় স্বজন 1 বছরের বেশি যারা বাংলাদেশে আছে, তাদেরকে এমনকি বাংলাদেশের এয়ারপোর্ট থেকে তাদেরকে আর ফ্লাই করতে দিচ্ছে না। তো যাদের আত্মীয় স্বজন এখনও বাংলাদেশে আছে, 1 বছর হয় নাই, অবশ্যই এদেশে নিয়ে আসার চেষ্টা করেন যাদের গ্রিন কার্ড আছে। না হলে গ্রিন কার্ডটা বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তখন আপনার অনেক কষ্ট হবে, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হয়। আরেকজন আছেন, এটি আজকের অনুষ্ঠানের জন্য শেষ প্রশ্ন হবে, যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন আমাদের সাথে? টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। হ্যালো, ফোনে কে আছেন? জি, নামটি বলে প্রশ্ন করতে হবে। আমি এমডি হাবিবুল আহসান, জি, আমি জ্যামাইকা থেকে বলছিলাম। প্রশ্নটি? আমি 2019 সালের মেতে আমি এই সিটিজেনশিপ পেয়েছি, এই আমেরিকাতে এসেছি। আমার পাসপোর্টের যে ধরনটি ছিল, সেখানে আমার পাসপোর্টের ধরন ছিল বিজনেস, কিন্তু ইতিমধ্যে আমি বাংলাদেশের যখন পাসপোর্টটি আমার হয়েছে, আমার প্রসেসিং ছিল, তার আগের থেকে আমাকে গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে আমার একটা সম্পৃক্ততা ছিল। আমি আমার পাসপোর্টটি পরিবর্তন করে আমি যদি গভর্নমেন্ট পেশাটাকে ওর মধ্যে ঢুকাই, সেক্ষেত্রে আমার নেক্সট টাইম বাংলাদেশে যে ফিরতে কি আমার, যেহেতু পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গেছে, আমার ওইটাও ঠিক করতে হবে। আমি ইতিমধ্যে বাংলাদেশে যাব এবং মেয়াদটা বাড়াবো এবং আমার পাসপোর্টের ধরনটাও চেঞ্জ করতে চাই। সেক্ষেত্রে আমার ঢুকতে কি ওই পাসপোর্টের ধরন পরিবর্তন হলে আমাকে কি কোনো সমস্যায় পড়তে হবে কিনা? আপনি কি আমেরিকান সিটিজেন নাকি বাংলাদেশি সিটিজেন? আমি বাংলাদেশি পাসপোর্ট আমার আছে, আমি গ্রিন কার্ড হোল্ডার। ওকে, ওইটা ধন্যবাদ। আপনার বাংলাদেশের পাসপোর্ট বাংলাদেশ আইন অনুযায়ী চলবে। যদি আপনি গ্রিন কার্ডের কোথাও আপনার পাসপোর্টে কি লেখা, আমেরিকান পাসপোর্টে যদি আপনি কারোটা বন্ধু কারো থেকে থাকে দেখেন, আমেরিকান পাসপোর্টে আপনার পেশা থাকে না,
শুধু নাম ঠিকানা। বাংলাদেশে হয়তো সবাই প্রাইভেট সার্ভিস, সবাই সেলফ এমপ্লয়েড, সবাই আপনার যা যা বিজনেস লিখে কিছু যায় আসে না। তো এটা আপনার দেশের আইনে আমেরিকা আইনে কোনো এফেক্ট পড়বে না এটাতে। অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের। অনেকের প্রশ্ন নিতে পারিনি, কথা দিচ্ছি আগামী সপ্তাহে আবারও আমাদের মাঝে অ্যাটর্নি আসবেন, হয়তো আমরা ইমিগ্রেশন কিংবা এই আইন সংক্রান্ত প্রশ্নগুলো নিব। সবশেষ অ্যাটর্নি মঈন চৌধুরী কি বলবেন? ধন্যবাদ। আমি দোয়া করি এবং আশা করি আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর প্যান্ডামিকের কারণে আমি যেটা লক্ষ্য করেছি, আমার অফিসে ইদানিং অনেক লোক আসে যারা ফ্যামিলি ক্রাইসিস নিয়ে আসে। আপনাদের সবারই উচিত, সবাইকে আমি বলবো, বাংলাদেশি বা আমেরিকান সবাই মেন্টাল হেলথ নিয়ে একটু সচেতন হবেন, কারণ মেন্টাল হেলথটা খুবই ইম্পর্টেন্ট। যদি কেউ অ্যাঙ্গার ইস্যু থাকে ফ্যামিলির মধ্যে, আপনারা ইউটিউবে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সটা দেখবেন। অনেক ফ্যামিলির ক্রাইসিসতে বাচ্চাগুলা আপনারা মানে ফিউচারটা সুন্দর হবে, কারণ অনেকে এই অ্যাঙ্গার ইস্যুর কারণে অনেক সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার কাছে প্রচুর লোক আসে। আমরা এটা চাই না, আমরা চাই বাংলাদেশি এই যে সমাজটা যেন সুসংগঠিত এবং একটা ভালো পরিবেশের মধ্যে মানুষের বাচ্চা কাচ্চারা যেন ভালো পরিবেশে মানুষের আমরা আশা করি। সবার যদি যার সুযোগ থাকে ডাক্তারের সাথে কথা বলবেন, সাইকোলজিক্যাল ইস্যু থাকলে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা প্রবাসে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমাদের সংসার, পরিবার, পরিজন, আমাদের ছেলেমেয়েদেরকে মানুষ করব, তখন তারা সঠিক মানুষ হিসেবে গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর একটি প্রসঙ্গ তুলেছেন উপসংহারে, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। এবং সবশেষ একটি কথাই বলি, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটি কিন্তু থাকতে হবে। আপনার সাথে কারোর সাথে মতের মিল নাও থাকতে পারে, তবে শ্রদ্ধাবোধের জায়গাটি সেটি কিন্তু নষ্ট করা উচিত না। সবাই ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com।